আমাদের সেই অ্যালিস ইসলামের কথা মনে আছে? অ্যালিস আল ইসলাম, যারে নিয়ে লেখা হয়েছিল অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড। না, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড আমাদের অ্যালিসকে নিয়ে লেখা হয় নাই, কিন্তু তার শুরুটা ওয়ান্ডারল্যান্ডে আসার মতোই ছিল। প্রথম বিপিএল ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক, 4 উইকেট, সারা দেশে হইচই যে আমরা একটা মিস্ট্রি স্পিনার পেয়ে গেছি যে ক্যারম বল করতে পারে, নানা রকম ব্যাপার। অ্যালিস আসলে ক্যারিয়ার শুরুর 24 ঘন্টার মধ্যে জীবনের একটা সিনেমা দেখে ফেলছেন। সেটা ট্রাজিক সিনেমা হয়েছে আসলে। ওই যে পারফর্মটা করলেন হ্যাটট্রিক সহ 4 উইকেট, তারা নিয়ে লেখালেখি শুরু হলো, টিভিতে কন্টেন্ট যাওয়া শুরু করলো। এর 24 ঘন্টা পার হতে না হতেই জানা গেল যে অ্যালিসের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ। এই যে অ্যালিসের জীবনের ড্রামা শুরু হলো, তারপর থেকে এই 2024 সালের শেষ পর্যন্ত এই ড্রামার আর কোনো শেষ নেই। এর মধ্যে অ্যালিস জাতীয় দলে ডাক পাচ্ছেন, 2-3 বার কাম ব্যাক করছেন, জাতীয় দলে ডাক পেয়েও ইনজুরিতে মাঠে নামতে পারেন নাই। সব মিলে এই ছেলেটার ওয়ান্ডারল্যান্ডটা শেষ পর্যন্ত একটা নরককুণ্ডে পরিণত হয়ে গেছে। তারপরও এই ছেলেটা হাল ছাড়ে নাই। বয়স তো খুব বেশি হয় নাই, 28 বছর বয়স। স্টিল সে আগের মতো মিস্ট্রি স্পিনার আছে, বোলিং অ্যাকশন শুধরে এসেও সে এখন দারুণ সফল। এখনও সে দারুণ ক্যারম বল করে। একই সঙ্গে সে বাংলাদেশের একমাত্র স্পিনার যাকে রবিচন্দ্রন অশ্বিনের ভাষায় বলতে হয় কমপ্লিট বোলার, যে আসলে শুধু স্পিন করে না, সে তার বলে ওই একই রিস্ট অ্যাকশানে, একই ফিঙ্গার পজিশনে সে বল সুইং করায়, বল সিম করায়। সব মিলে এই রকম লেভেলের বোলার বাংলাদেশে এর আগে আসে নাই। এখন অ্যালিসের একটু গল্পটা শুনি, সেই সঙ্গে একটু প্রত্যাশা করি যে অ্যালিস তার এই ফর্মটা নতুন করে কোনো দুর্ভাগ্যের কারণে আবার হারায় না ফেলে, ওয়ান্ডারল্যান্ডটা ওয়ান্ডারল্যান্ডই যাতে হয়ে ওঠে। দেখেন, অ্যালিস হচ্ছে আসলেই সর্বার্থেই বাংলাদেশের জন্য একটা আকাশ থেকে পড়া ব্যাপার। অ্যালিস 2014 সালে বাংলাদেশের 3rd ডিভিশনে খেলা শুরু করছিল কাঁঠালবাগান ক্লাবে। অ্যালিসকে কেউ চিনত না, এবং অ্যালিসের ওইটা যে একটা ব্যাপার, মানে তার ওই যে ফিঙ্গার পজিশনিং, মানে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ক্যারাম বলের মতো করে টোকা দেওয়া, যেটা অজন্তা ম্যান্ডিস, সুনীল নারিনরা মাস্টারিং করছেন, সেই কাজটা করা। তারপরে ওই যে স্পিন বলরে একটু সুইং করানো, এটা কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে হয় একটু বলতেছি একটু পরে। এই ব্যাপারগুলো নিশ্চয়ই ওই 3rd ডিভিশনের কোনো খেলোয়াড়ের পক্ষে ধরতে পারা কঠিন। তবে তারা এটুকু বুঝতেছিল প্রতিপক্ষের ব্যাটসম্যানরা যে এর খেলা যায় না। এরে খেলা যায় না এই ব্যাপারটা তাকে 2nd ডিভিশনে নিয়ে আসলো। 2nd ডিভিশনে একটা দলের হয়ে খেললো, এবং সেই সময় কে বা কারা সুজন বাইরে, মানে বাংলাদেশের শত শত তরুণের এই এক গল্প যে সুজন বাইরে কেউ একজন এসে বলছে অমুক দলে একটা খেলোয়াড় আছে 2nd ডিভিশনের যে দুর্দান্ত বল করে। সুজন ভাই যথারীতি তারা দেখতে চলে গেছে। দেখতে গিয়ে বলছে যে আয় আমার সঙ্গে। এটা 2019 সালের ঘটনা। 2019 সালে তারে ডাকে আনে ঢাকা ডায়নামাইটস, তখন বিপিএল খেলতেছে। ঢাকা ডায়নামাইটসের নেটে বল করতে দিছে। নেটে বল করতে দিলে ওই লেভেলে তো যারা খেলে ঢাকা ডায়নামাইটসে, তখন ইন্টারন্যাশনাল বেশ কয়েকজন স্টার, সবাই তো ধরে ফেলছে যে জিনিসটা কী। সবাই তো বুঝছে যে এটা অজন্তা মেন্ডিস বা সুনীল নারায়ণের গোত্রের বোলার। সবাই একেবারে মানে হয়ে পড়ছে যে এটা কই পাইলেন। সুজন ভাইরে সবাই ঘিরে ধরছে। সুজন ভাই বললো যে এরকম 2nd ডিভিশন থেকে টোকায় আসছে একজনের কথা শুনে। তখন খেলোয়াড়রাই মূলত বললো যে এটা মাঠে নামাইতে হবে, কারণ এর খেলা সম্ভব না, আমরাই খেলতে পারতেছি না, অ্যাটলিস্ট শুরুর দিকে তো কেউ খেলতেই পারবে না। এবং নামানো হলো, আসলেই তাই। ও অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করলো এবং 4 উইকেট তুলে নিল। ওরে নিয়ে হইচই শুরু হয়ে গেল যে অ্যালিস দ্য ওয়ান্ডার কিড, অ্যালিস দ্য মিস্ট্রি স্পিনার। বাংলাদেশে একটা নারিন পাইছে, বাংলাদেশে একটা অজন্তা মেন্ডিস পাইছে। ব্যাপক আলোচনা, ব্যাপক আলোচনা। তখনও ওর সবটুকু দেখা হয় নাই, এবং ধরে নেওয়া হচ্ছিল যে এই বিপিএল সিজন শেষ হইতে না হইতেই 2019 সালের এই বিপিএল সিজন শেষ হইতে না হইতেই ও হয়তো তে দলে ডাক পেয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য আর কারে বলে, ওই যে ম্যাচটা খেললো, এই ম্যাচটা খেলার 24 ঘন্টার মধ্যে বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে রিপোর্ট জমা পড়লো যে ওর অ্যাকশানের সমস্যা আছে। এখন অ্যাকশান শুধরানোর জন্য 21 দিন সময় পাওয়া যায়, আর হচ্ছে 14 দিনের মধ্যে পরীক্ষা দিতে হয়। এই যে টাইমটা তার দরকার, এই টাইমটাও ছেলেটা পাইল না। কিভাবে পেল না? নিজের 4র্থ ম্যাচ খেলতে গিয়ে হাঁটুর ইঞ্জুরিতে পড়লো, ড্রাস্টিক একটা ইঞ্জুরি। এবং আমি বুঝি যে ওই সময় তো ওইভাবে কোনো বড় দলের সুপারভিশনে ছিল না, ফলে ওই ড্রাস্টিক ইঞ্জুরিটা যতটা ওরে ভোগানোর কথা ছিল তার চেয়ে বেশি ভুগলো। অপারেশন করাতে হলো, রিহ্যাব কত ভালো হয়েছে এটা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ অলমোস্ট 2 বছর লাগছে আবার তার মাঠে ফিরে বোলিং শুরু করতে। 2019 সালে সে ওই যে সিন থেকে হারায় গেল। তারপর আমি দেবব্রত, আমার কাছে অন্তত 100 লোক জিজ্ঞেস করছে পর্যন্ত, ভাই সেই অ্যালিসের খবর কি?
আমিও মাথা করে ভাবতাম যে তাই তো সেই ওয়ান্ডারল্যান্ডের অ্যালিস কোথায়, সেই কিশোর উপন্যাসের অ্যালিসটা কোথায় গেল। বুঝতেও পারতাম না যে এই ছেলে একটু একটু করে হারাই যাচ্ছে। কিন্তু ছেলেটার আমি যে জায়গায় সবচেয়ে বড় কৃতিত্ব দিব, তাই না, এই 2 বছর মাঠের বাইরে থাকার পরে, অপারেশন নিয়ে এরকম ধোকার পরে খুব বেশি খেলোয়াড়ের আর হিস্ট্রি থাকে না টপ লেভেলে আবার ফিরে আসার। এই আমাদের জিয়া একবার আসছিল বা এরকম 2-1 জন খেলোয়াড়। বাকি ধরেন ন্যাশনাল টিমের তারকা হলে আলাদা কথা, তারা তো একটা সুপারভিশনের মধ্যে থাকে, তারা ফিরবেই। কিন্তু এর বাইরের যারা খেলোয়াড়, যাদের এরকম রেগুলার কোনো কন্ট্যাক্ট নাই, রেগুলার কোনো দেখভাল করার লোক নাই, তারা 2 বছর বসে থাকার পরে আর ফেরে না, আর ফেরে না। কিন্তু এই ছেলে ফিরছে, ভয়ানক পরিশ্রম করছে নিজের নিয়ে। জিমে তো তার এন্ট্রি থাকার কথা না, সে বিভিন্ন জায়গায় জিমে টাকা দিয়ে বলে কয়ে প্রচণ্ড এক্সারসাইজ করছে, প্রচণ্ড পরিশ্রম করছে, মাঠে ঘন্টার পরে ঘন্টা দৌড়াইছে। এই পুরো ব্যাপারটা একটা লোক খেয়াল করছে বা একটা লোক জানছে যে অ্যালিস অ্যালিস সম্পর্কে লোকটা জানতো। সেই লোকটা যখন দেখছে যে গত 1 বছর ধরে, মানে 2021-এ সে মাঠে ফিরছে, ফিরে একটা বছর ধরে কন্টিনিউয়াসলি এই পরিশ্রম করে যাচ্ছে নিজেরে ফিরে আনবে, তখন সেই লোকটা ডাকছে যে তুই আয়, তুই প্রাইম ব্যাংকে খেলবি। সেই লোকটা হচ্ছে সালাউদ্দিন ভাই, এখন আমাদের জাতীয় দলের যিনি সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই ওরে প্রিমিয়ার ব্যাংকে নিয়ে গেছেন। শুধু তাই না, অ্যালিস একটা ইন্টারভিউতে বলতেছিলেন যে আমি যখন স্যারের কাছে গেছি তখনও কিন্তু আমার বোলিং অ্যাকশন পুরোপুরি ঠিক হয় নাই, বোলিং অ্যাকশন সন্দেহজনকই ছিল। স্যার প্রথমে আমার বোলিং অ্যাকশন নিয়ে কাজ শুরু করলেন, এরপরে আমার যে মূল ডেলিভারিগুলো, ওই ডেলিভারিগুলো আরও শার্প করার জন্য কী কী করতে হবে সেগুলো করলেন। ও বলে যে স্যার আমারে পুনর্জন্ম দিচ্ছেন, আক্ষরিক অর্থেই পুনর্জন্ম দিচ্ছেন। ওর একেবারে হাতে ধরে ধরে, সালাউদ্দিন ভাই আপনারা জানেন কি না, বলছি কি না আগে কখনো, বাংলাদেশের সবচেয়ে বড় স্পিন বিশেষজ্ঞ কোচ সালাউদ্দিন ভাই। পূর্ণাঙ্গ কোচ হয়েছেন তো পরে, আগে কিন্তু তার পরিচয় যে সে বাংলাদেশের সবচেয়ে বড় স্পিন বিশেষজ্ঞ কোচ এবং বোলিং অ্যাকশনের ব্যাপারে সবচেয়ে বড় পণ্ডিত। ফলে সালাউদ্দিন ভাইয়ের হাতে পড়ার পরে সালাউদ্দিন ভাই একেবারে কাদা দিয়ে যেরকম মূর্তি বানায়, সেরকম ওরে নতুন করে ঢেলে বানাইছে। ওর প্রকৃতি তত্ত্ব ব্যাপারগুলো তো থাকছেই, সঙ্গে সালাউদ্দিন ভাই ওরে একটা নতুন লিগাল খেলোয়াড়ে পরিণত করছে। পরিণত করার পরে সালাউদ্দিন ভাইয়ের জন্য খুব সহজ ছিল ওরে সরাসরি কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে নিয়ে নেওয়া। সেটা সালাউদ্দিন ভাই করে নাই, কারণ ততক্ষণে দেশ জেনে গেছে যে সালাউদ্দিন সেই অ্যালিসরে আবার ফিরানোর চেষ্টা করতেছে। এখন সালাউদ্দিন ভাই একটা ইন্টারভিউতে বলছিল যে ওই সময় যদি আমি ওরে সরাসরি কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে নিয়ে নিতাম, ওরে আমি ডিরেক্ট সাইনিং করে কিনে নিতাম, তাহলে লোকে বলতো সালাউদ্দিন স্বজনপ্রীতি করতেছে। কারণ সালাউদ্দিন এই ছেলেটা নতুন করে তৈরি করছে, তার পছন্দের খেলোয়াড়, ফলে সে স্বজনপ্রীতি করে এরে ঢুকাইছে। সে নেয়ই নাই এই ছেলেদের। সে কি করছে, বল তুই এক সিজন বাবা আমাদের নেটে বল কর। নেটে বল করতে গেছে, ওই যথারীতি নেটে সিনিয়র খেলোয়াড়রা খেলতে গেছে, খেলতে গিয়ে দেখে যে আগের অ্যালিসের চেয়েও ভয়ঙ্কর। এবার সে ভয়ঙ্কর সুইংও করাচ্ছে, ক্যারাম বল করতেছে, মানে পাগল বানায় দিচ্ছে ব্যাটসম্যানদের। তখন খেলোয়াড়রা গিয়ে সালাউদ্দিন ভাইরে বলতেছে যে স্যার এই ছেলেটার স্কোয়াডে দরকার, এই ছেলে যদি আমাদের হয়ে খেলে তাহলে প্রতিপক্ষ শেষ। ও এক ম্যাচ খেললে মানে ওরে প্রথম ম্যাচে খেলতেই পারবে না কেউ। তখন সালাউদ্দিন ভাই মালিকদের, মানে আমাদের নাভিসা আপুদের বললো, নাভিসা আপুরা ওরে দলে নিয়ে নিল। এবং সালাউদ্দিন ভাই ওই সময় আরেকটা ইন্টারভিউতে বলল যে আমি মূলত যেটা দেখছি যে আমরা সবসময় সুনীল নারিনকে দলে নেই। আপনারা জানেন যে সুনীল নারিন বাংলাদেশে সবচেয়ে বেশি খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটা বড় স্ট্রেংথ থাকে পাওয়ার প্লেতে ওই মিস্ট্রি বোলারটা খেলানো। কেন, ওই যে বলতেছি, আবার আরেকটু পরে টেকনিক্যাল ব্যাপারটা আলাপ করব। তো সেই একই ঘরানার একজন বোলারে পাইছে, ওইবার আবার সুনীল নারিনের আসতে দেরি হচ্ছিল কুমিল্লাতে। ফলে সালাউদ্দিন ভাই ওরে নিয়ে একটা গেম প্ল্যান সাজায় ফেলছে। প্রথম ম্যাচে নেমেই বোধহয় 17 রানে 4 উইকেট তুলে নিয়েছে। সব মিলে ওইখানে বোধহয় 5 না 6 ম্যাচ খেলছিল, 8-9 উইকেট পাইছিল। দুর্দান্ত পারফরমেন্স তার, দুর্দান্ত পারফরমেন্স। এবং ওই বিপিএল শেষ হওয়ার আগেই ওরে জাতীয় দলে ডেকে ফেলা হলো। এই বছর, এই 2024 সালের মার্চে আমাদের খেলা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ, সেইটার স্কোয়াডে ওর নাম ঘোষণা করা হলো। বুঝেন কত দ্রুত আবার স্বপ্নের মতো ঘুরতেছে। ও তো প্রত্যেকবার শুরুটা স্বপ্নের মতো হয়, তারপরে কোত্থেকে যেন প্রকৃতি ওর দিকে একটা তীর ছুঁড়ে মারে। ও জাতীয় দলের জন্য প্রস্তুত হচ্ছে, এবং ওর মতো বোলার জাতীয় দলে তো নিয়ে বসায় রাখবে না, ওর অভিষেকও হবে। ও বাংলাদেশের প্রথম মিস্ট্রি বোলার হিসাবে ইন্টারন্যাশনাল অঙ্গনে হইচই ফেলবে, সবাই স্বপ্ন দেখতেছে। কি হলো, ক্যাম্পেই যোগ দিতে পারলো না। বিপিএলের একেবারে ফাইনাল ম্যাচ, ফাইনালে খেললো বিপিএল, এবার ফাইনাল ম্যাচে আঙ্গুলে চোট পেল, আঙ্গুলে চোট পেয়ে আবার কয়েক মাসের জন্য বাইরে চলে গেল। ন্যাশনাল টিমে তো খেলাই হলো না, মাঝখান থেকে পরের আরও একটা ঘরোয়া টুর্নামেন্টও মিস করলো। মানে আবার অ্যালিস হারায় যেতে পারতো, কিন্তু এবার হারায় নাই। সেটা একটা বড় কৃতিত্ব আমাদের এই এনসিএল টি-20-র।
NCL T20 দিয়ে সে প্রবল প্রতাপে ফিরে আসছে। এবার এখন পর্যন্ত এই কন্টেন্ট যখন করতেছে তখন পর্যন্ত 6th হাইয়েস্ট উইকেট টেকার, সম্ভবত 8টা না 10টা উইকেট নিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, সে তার বোলিংটা দেখাইছে যে সে কেন মিস্ট্রি বোলার। এইবার আসেন একটু টেকনিক্যালি ব্যাখ্যা করি যে কেন এদেরকে মিস্ট্রি বোলার বলা হয়। প্রথমত রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি রিটায়ার করছেন। আমি বলি রিটায়ার করে আমার একটা সুবিধা হয়েছে, কারণ এই আধুনিক দুনিয়ায় যে কয়জন লোক ইউটিউবে ক্রিকেট বিশ্লেষণ করেন তার ভিতরে ক্রিকেট টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে ভালো বোঝানো হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। আমি বলি যে পোস্ট মডার্ন গ্রেট, তো তার কাছ থেকে অনেক কিছু বুঝতে পারতেছি ইদানিং। রবিচন্দ্রন অশ্বিন এই যে মিস্ট্রি বোলার বলে যাদের বলা হয় তাদেরকে বলেন যে এদের বলা উচিত শুধু বোলার বা কমপ্লিট বোলার। কেন? কারণ এদেরকে আপনি মিস্ট্রি স্পিনার যখন বলেন তখন এদের একটা সাইড অফ হয়ে যায়। আপনি এরা যে দুর্দান্ত সিম বোলিং করতে পারে সেইটা আর উল্লেখ হয় না, এই জন্য এদেরকে কমপ্লিট বোলার বলা উচিত। এখানে একটু মৌলিক আলোচনা করতে হবে, সেটা হচ্ছে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে স্পিন বল আর পেস বল কীভাবে কাজ করে, স্পিন বল আর সিম বল কীভাবে কাজ করে। স্পিন বলটা আপনি মূলত হচ্ছে বলটা ঘোরান, কেউ ফিঙ্গারে ঘোরায় অফ স্পিনাররা, লেগ স্পিনাররা রিস্ট দিয়ে ঘোরায়। তো এটা হচ্ছে স্পিন বলের মূল ব্যাপারটা হচ্ছে বলটাকে ঘোরাবেন এবং বল বেসিক্যালি পিচ করবে হচ্ছে বলের পেটের দিকটা, মানে সিম আড়াআড়ি হয়ে যাবে, সিম পিচ করবে না। এটা হচ্ছে স্পিন বোলিংয়ের একেবারে বেসিক সূত্র। এরপরে এখানে নানা রকম ইম্প্রোভাইজেশন হবে। আবার পেস বোলিংয়ের বেসিক সূত্র কি? ঠিক এর অপোজিট, যে পেস বোলিংটা হবে হচ্ছে আঙ্গুল দিয়ে ডেলিভারি হবে না, পুরো হাতটা দিয়ে ডেলিভারি হবে। ফিঙ্গার পজিশন থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, রিভার্স সুইং ছাড়া অন্যান্য ক্ষেত্রে ফিঙ্গার পজিশনিং হবে হচ্ছে সিমে, সিম পড়বে হচ্ছে খাড়াভাবে। এটা হচ্ছে সিম বোলিংয়ের বেসিক আলাপ। এখন কথা হচ্ছে যে পেস বোলার বা সিম বোলার কি কখনো স্পিন ডেলিভারি করে? করে। যারা কাটার স্পেশালিস্ট, বেশি কাটার করে, যেমন মাশরাফি বা মুস্তাফিজ, তারা কিন্তু যে ডেলিভারিটা কাটার করে ওটা এক ধরনের স্পিন ডেলিভারি, কারণ ওটাতে তারা বলটারে ঘুরায় ছেড়ে দেয়, ফলে ওটা পেসের সঙ্গেই যায়। ওই পেস বোলিংয়ের বেসিক সূত্র মানে, কিন্তু স্পিন বোলিংয়ের বেসিক সূত্রটাও সে মানে। কেন? ওই বলটাও পিচ করে পেটে, ও আর সিমে পিচ করে না, এবং যেহেতু ঘুরায় ছেড়ে দিছে ফলে ও বাতাসে একটা টার্ন নেয় এবং পড়ে একটা টার্ন নেয়, মানে ওই স্পিন হয়ে যায়। কাটারটা এই জন্য কাইন্ড অফ স্পিন ডেলিভারি। তাহলে স্পিনারদের কি পেস ডেলিভারি নাই? আছে। ওই সেইটাকেই আমরা বলি মিস্ট্রি বোলিং। সেটা কি? সেটার প্রথম ভার্সনটা হচ্ছে ক্যারাম বোলিং। এই ক্যারাম বোলিংটা ইংল্যান্ডে যতদূর শুনছি কাউন্টি ক্রিকেটে অনেক আগে থেকে চলে। সেটা মানে ইয়েটা যদি বেসিকটা একটু বলি, সাধারণত স্পিনাররা বল ঘুরানো হচ্ছে এই ফিঙ্গারটা দিয়ে। আর এই ক্যারাম বোলিংয়ে যেটা হয় যে এই যে ফিঙ্গারটা, এই ফিঙ্গারটা দিয়ে বলটা ডেলিভারির সময় একটা টোকা দেওয়া হয়। যে ক্যারামে দেখছেন না যে এরকম একটা টোকা দিয়ে স্ট্রাইকার পাঠায় দেওয়া হয়, ওই টোকাটা দেওয়া হয় বলে এই আঙ্গুলটা দিয়ে। এর ফলে কি হয়, বলটা একটা ফ্লিক করে যে বাতাসে একটা সুইং হয়, সুইং হয়ে বলটা কিন্তু ওরা ফেলে সিমে পড়ে আবার সিম মুভমেন্ট হয়। এই হচ্ছে পেস ডেলিভারি। এই ডেলিভারিটা যে করতে পারে সে দুই রকম সুবিধা পায়। এক হচ্ছে স্পিনের যা যা সুবিধা সেগুলো তো সে পায়, একই সঙ্গে সে আবার হচ্ছে বলকে পেসারদের মতো সুইং করাতে পারতেছে এবং সিম মুভ করাইতে পারতেছে। তার মানে সে 4 ধরনের ডেলিভারি সে একা করতে পারতেছে কোনো রকম বৈচিত্র্য ছাড়াই। সে শুধুমাত্র পেস এবং স্পিন করেই 4 ধরনের ডেলিভারি করতে পারতেছে। এই কাজটা যারা পারে তাদেরকে একটু আলাদা গোত্র হিসেবে বিবেচনা করা হয়। শুরুতে এদের সবার খেতাব থাকে মিস্ট্রি স্পিনার, যেমন অজন্তা মেন্ডিস ছিলেন, বা এই যে শ্রীলঙ্কার এখন আরেকটা ছেলে কি যেন নাম মনে রাখতে পারি না, তারপরে আমাদের সুনীল নারিন ছিলেন। কিন্তু অশ্বিন নিজেও কিন্তু বেশ ক্যারম বল করছেন, যদি অশ্বিনরে কেউ মিস্ট্রি স্পিনার বলে না। এই কমপ্লিট বোলারদের আমাদের দেশে এখন পর্যন্ত জানাশোনা মতে একমাত্র সংস্করণ হচ্ছে এই অ্যালিস যেটা করে। অ্যালিসের ক্ষেত্রে আরও কতগুলো মজার ব্যাপার আছে। সাধারণত স্পিনাররা যারা এই সেম মুভমেন্ট পায় বা সুইং পায় তাদের রিস্ট হয় খুব ফার্ম। এটার ফলে তারা কিন্তু বল স্পিনেই উল্টা সিধা দুইটাই ঘুরাইতে পারে, মানে দুসরা আর নর্মাল, বা রং ওয়ান বা নর্মাল ডেলিভারি দুইটাই করতে পারে, আপনি যে ভাষায় বলেন। আবার পেস যখন করে তখন কিন্তু ইন সুইং আউট সুইং দুটোই পায়। ইভেন ওই যে 17 রানে 4 উইকেট নিয়েছিল কুমিল্লার হয়ে অ্যালিস সিলেটের বিপক্ষে গত বিপিএলে, ওই ম্যাচটায় সে পরপর 3টা ডেলিভারি করছিল। এই 3টা ডেলিভারির বর্ণনা আমাদের ছোটো ভাই জুবায়ের প্রথম আলোতে লিখছিল। প্রথম ডেলিভারিটা ছিল নাজমুলকে
ওইটা ছিল ইনসুইঙ্গার, মানে সে বল ফেলছে ওই স্পিন অ্যাকশানে ওই সেম রিস্ট পজিশনে বল ফেলছে, ইনসুইং করে ভেতরে ঢুকছে। সেকেন্ড ডেলিভারি ছিল রং ওয়ান, মানে ওটা স্পিন কিন্তু দুসরা হয়ে গেছে। থার্ড ডেলিভারিটা ছিল আউট সুইঙ্গার, ওটাতে ইয়াসির আলী রাব্বে আউট হয়েছিল। বোঝেন যে পরপর তিনটা ডেলিভারিতে সে বিস্ময়কর তিনটা আলাদা আলাদা ডেলিভারি করলো, মানে এটা তিনটা ভেরিয়েশন না, এটা একই বলের তিনটা ভেরিয়েশন না, বুঝতে হবে আপনাকে যে ইটস নট ভেরিয়েশন অনলি, তিন ধরনের বোলিং করলো টোটালি। এবং এইটাই সে ওভারের পর ওভার করে যাচ্ছে। এই ইয়েতেও এলসিএলেও সে এই কাজই করে গেছে, যে সে 6টা বলের মধ্যে অন্তত 3 ধরনের ভিন্ন ভিন্ন বল করতেছে, ভিন্ন ভিন্ন ভেরিয়েশন না, ভিন্ন ভিন্ন ডেলিভারি দিচ্ছে। এইটা তাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে। ওর বয়স 28 হয়ে গেছে, এতে হতাশ হওয়ার কিছু নাই। ও যদি এখান থেকেই অফার করা শুরু করে, আবার মিনিমাম 10 বছর, স্পিনারদের জন্য 38 বছর বয়স কোনো ঘটনাই না, 40-এও অনেকে দিব্যি খেলে যায়। মিনিমাম 10 বছর ওর পক্ষে বাংলাদেশটা সার্ভিস দিয়ে যাওয়া সম্ভব। এবং ও যেহেতু ক্লাসিক বোলার, ও শুধু টি-20-র কন্টেইনার না, ও দুর্দান্ত লেন্থে এবং দুর্দান্ত ভেরিয়েশনে বল করতে পারে হচ্ছে লঙ্গার ভার্সনে। সেটা দেখবেন যে ও সামান্য যে কয়টা ম্যাচ খেলছে লঙ্গার ভার্সন, তাতে সে প্রুফ করে দিচ্ছে সে লঙ্গার ভার্সনের দুর্দান্ত বোলার। ফলে আমাদেরকে নানাভাবে সার্ভিস দিয়ে যাবে। ইভেন যদি লঙ্গার ভার্সনে যেহেতু ওর সিম বোলিংটা অত কার্যকর হবে না, ওইটা মাঝে মাঝে হুটহাট করে কাজে দেবে, কিন্তু ওইটা তো আর মূল অস্ত্র হবে না। ফলে ওখানে সে টানা ক্লাসিক বোলিং করে যেতে পারবে। তখন আবার যেটা হবে যে বাংলাদেশ কিন্তু ডানাতে অফ স্পিনার দিয়ে ডমিনেট করতে পারে না অনেক দিন। বাংলাদেশ মানেই বাহাতি অফ স্পিনার একটা ট্র্যাডিশন হয়ে গেছে। সেই জায়গাটা একটা ক্লাসিক্যাল ডানহাতি অফ স্পিনারও আবার বাংলাদেশকে অন্য মাত্রায় নিয়ে যাবে, বিশেষ করে টেস্ট এবং ওয়ানডেতে। মানে এই ছেলেটার মধ্যে অন্তত 4-5 ধরনের সম্ভাবনা আছে। কোন সম্ভাবনাটা কাজে লাগাতে পারবে সেটা নির্ভর করে আমাদের কোচ এবং ম্যানেজমেন্টের উপরে। তবে সবচেয়ে বেশি নির্ভর করে ওই যে ওপরে সেই লোকটার উপরে, যার কথা সবসময় বলি যে নিয়তি, লিখতে থাকেন উনি লিখতে থাকেন বা ওনার নির্দেশে কেউ লিখতে থাকে যে আমরা পরের মুহূর্তে কি করব, কি আসতেছে। এই যে অ্যালিস্টার নিয়ে এত কথা বলতেছি, বিপিএলেও হয়তো ফাটায় দিবে এবং খুব দ্রুত, যেহেতু ফিট, যেহেতু সে আগের ছন্দে আছে, জাতীয় দলের নির্বাচক কমিটি তো মানে কনভিন্সড যে ওকে জাতীয় দলের দরকার, অ্যাটলিস্ট টি-20 দলের দরকার, কারণ সেই জন্যই ডাকা হয়েছিল। ফলে আবার দ্রুত ন্যাশনাল টিমে ডাকও পাবে। তারপর কন্টিনিউ করতে পারবে কিনা সেটা ওই ভদ্রলোকের উপরে নির্ভর করে। এখন সবাই মিলে ওই ভদ্রলোকের কাছে একটু দোয়া চাওয়া, একটু প্রার্থনা করা যে আমাদের এই সম্পদটা এতদিন, এই যে 2019 থেকে এই 2025 পর্যন্ত এই 6টা বছর তো ছেলেটার জীবন থেকে আপনি নিয়ে নিলেন, এবার দয়া করে আমাদের 5-6 বছরের জন্য একটু হলেও একটু দেন, আমরা এই ছেলেটা নিয়ে একটু উপভোগ করি, তাহলে আমাদের দেশের ক্রিকেটটা একটু অন্য মাত্রায় চলে যাবে। অ্যালিসের জন্য অনেক শুভেচ্ছা থাকলো ভাই, তুমি ওয়ান্ডারল্যান্ড দিয়ে বারবার শুরু করতেছো, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, এবার অন্তত তোমার জীবনটা ওয়ান্ডারল্যান্ডে এসে পৌঁছাক। আমরা সেই জাদুর দেখার অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।